হেই, দ্য পলিটিগুরুর কোশ্চেন অ্যান্সার সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি এবং এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। ওকে, দেখো এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয় এবং কাম্যও নয়, উক্তিটির পক্ষে বিপক্ষে যুক্তি দাও বা উক্তিটির সপক্ষে যুক্তি দাও, এরকম কোশ্চেন আসতে পারে। ওকে, তো আমরা এটা নিয়ে আলোচনা করবো আজকে। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর আমি চেষ্টা করবো যত সহজভাবে বোঝানো যায়। ওকে, তো প্রথমে আমরা দেখি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি। ধরো একটা গল্প বলি। ওকে, ধরো তোমরা তিনজন ভাই বোন রয়েছে। তোমার বাড়ির কেউ একজন বলেছে, বাবা অথবা মা বলেছে যে একটা কাজ দিয়েছে, কাজটা করার। ওকে, এবার ওই কাজটাকেই তোমাদের তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, দেখা হলো তোমাদের কারো রান্না করতে দিয়েছে। ওকে, তো তোমার যে বড় ভাই সে কি করবে? বাজার করবে। যে মেজো সে কি করবে? সে উনুন ধরাবে। আর 3 নম্বর ভাই বা বোন যেটা রয়েছে সে রান্না করবে। ওকে, এই যে তিনজনের মধ্যে একটা কাজই, রান্না করা কাজটাকেই কি করছে? তিনজনের মধ্যে ভাগ করে দিচ্ছে। মানে কি, দায়িত্বটা ভাগ করে দিচ্ছে। সেই রকমই তোমরা যদি আমাদের সরকারের ক্ষেত্রে আসো, সরকারের 3টি ভাগ রয়েছে। কি কি? একটা আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, তাই না? এই 3টি বিভাগের মধ্যে এই পুরো দেশকে চালানোর যে ক্ষমতা, সেই ক্ষমতাকে অর্পণ করা রয়েছে এবং এই তাদের পার্টিকুলার বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদের ক্ষমতাকে এক জায়গায় আলাদা আলাদা করে দেওয়া। যেরকম বলতে পারো বিচার বিভাগের কাজ হচ্ছে বিচার করা, তো তাকে ওই দায়িত্বই দেওয়া। শাসন বিভাগ শাসন করা, আইন বিভাগ আইন আইন প্রণয়ন করা। এই যে তাদের পার্টিকুলার কাজ, এই কাজগুলোকে বা এই দায়িত্বগুলোকে তাদের মধ্যে ভাগ করে দেওয়া। ওকে, যেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। যেরকম যারা আইন প্রণয়ন করবে, সে আইন বিভাগের কাজে শাসন বিভাগ এবং বিচার বিভাগ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। যেখানে ওই যে তোমার ভাইদের ক্ষেত্রে যেটা হচ্ছিল, যে যে বাজার করতে গেছে সে বাজারই করবে। ওকে, সে এসে বলতে পারবে না এই তুই এইভাবে রান্না কর। ঠিক আছে, এইভাবে বলতে পারবে না। বা যে উনুন ধরিয়ে দিচ্ছে সে বলতে পারবে না তুই না মাংসে নুন দিস না, এটসেট্রা এটসেট্রা। বা নুনটা যদি বেশি দেয় বলতে পারবে না যে একটু কম দে। ঠিক আছে, বোঝা গেল? সেই রকমই এই আইন বিভাগের ক্ষেত্রে সরকারের ক্ষেত্রেও যখন একটা বিভাগ আরেকটা বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না বা তাদের ক্ষমতাকে আলাদা আলাদা করে দেওয়া হবে, বা বলতে পারো যে এক বিভাগের লোক অন্য বিভাগের কাজ করবে না, যারা নিজের নিজের কাজ করবে, তখন সেই যে পুরো প্রক্রিয়াটা, এটাকেই আমরা কি বলছি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আমরা যদি সংক্ষেপে বলি যে সরকারের 3টি বিভাগ, অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে আইন বিভাগ, শাসন কার্য পরিচালনার জন্য শাসন বিভাগ এবং বিচার কার্য পরিচালনার জন্য বিচার বিভাগ। এই যে 3টি বিভাগ রয়েছে, এই বিভাগগুলোকে স্বতন্ত্র করে দেওয়া আর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলছি। দেখো এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যেটা রয়েছে না, এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এর মুখ্য প্রবক্তা হিসেবে ধরা হয় মন্তেস্কুকে। ওকে, এটা বেসিক জিনিস। এবং এর বিভিন্ন নীতি রয়েছে, এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ বিভিন্ন নীতি রয়েছে। তার মধ্যে আমরা 1 নম্বরে বলতে পারি যে একটা বিভাগ অন্য বিভাগের থেকে আলাদা থাকবে। মানে কি, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ আলাদা আলাদা থাকবে। 2 নম্বর, এক বিভাগের নিযুক্ত ব্যক্তি অন্য কোনো বিভাগে কি কাজ করতে পারবে না। 3 নম্বর আমরা বলতে পারি যে এক বিভাগ অন্য বিভাগের কাজ করতে পারবে না। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এবার দেখো আমরা আজকে সাধারণত কোশ্চেনের উপর
বেস করেই অ্যান্সারগুলো আলোচনা করব, কারণ এর ডেপথে আমরা আজকে যাব না। তো 2 নম্বরে আমরা কি বলতে পারি, এবার পক্ষে এবং বিপক্ষে আমরা যুক্তি দেব। ওকে, তো এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রয়েছে, এর পক্ষে বেশ কিছু রাষ্ট্রতাত্ত্বিক যুক্তি দিয়েছে এবং এর বিপক্ষেও কেউ কেউ যুক্তি দিয়েছে। ওকে, তো আমরা পক্ষে কারা রয়েছে একবার দেখে নিই। এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে রয়েছেন এর প্রবক্তা অর্থাৎ মন্তেস্কু সহ ম্যাডিসন, হ্যামিল্টন, ঠিক আছে, প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ। এবং তারা মনে করেন এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি প্রচলন করা হয় তবে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। কর্মদক্ষতা, ওকে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কর্মদক্ষতা। তো কর্মদক্ষতা কিভাবে বৃদ্ধি পাবে বলে তারা মনে করেন? বলছে যদি প্রতিটা বিভাগের মধ্যে তাদের কাজকে আলাদা করে, তাদের ক্ষমতাকে আলাদা করে দেওয়া হয়, তবে তারা কি করবে? শুধুমাত্র ওই কাজে এক্সপার্টদেরকে নিয়ে সেই সংস্থা গঠন হবে। ফলে কি হবে? কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। বোঝা গেল? যেরকম যারা আইন সম্পর্কে খুব জানে তাদেরকে আইন বিভাগেই নিযুক্ত করা হবে। যারা শাসন বিভাগ খুব পরিচালনা করতে পারে তাকে শাসন বিভাগে করা হবে, এবং যারা বিচার কার্য খুব ভালোভাবে পরিচালনা করতে পারবে তাকে বিচার কার্যে মানে নিযুক্ত করা হবে। এইভাবে যে বলতে চাইছে যে দায়িত্বশীলতা খুব বাড়বে। ওকে, এবার আমরা 2 নম্বর পয়েন্ট কি লিখতে পারি, যে স্বৈরাচারিতা রোধ হবে। ওকে, এই যে যারা এর সপক্ষে যুক্তি যে তারা বলছেন যে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি প্রয়োগ করা হয় তবে স্বৈরাচারিতা রোধ হতে পারে। কিভাবে রোধ হতে পারে? যে প্রতিটা বিভাগের কাজ যেহেতু নির্দিষ্ট করে দেওয়া রয়েছে এবং একটা বিভাগ অন্য বিভাগে যেহেতু হস্তক্ষেপ করতে পারবে না, তো কোনো বিভাগের মানে হাইয়েস্ট ক্ষমতা থাকবে না। যেরকম আমরা সাধারণত বলতে পারি যে 3 ভাইয়ের মধ্যে সবথেকে বেশি ক্ষমতা কার থাকে? বড় ভাইয়ের। সেই রকমই এই 3টে বিভাগের মধ্যে সবথেকে বেশি ক্ষমতা সাধারণত থাকে শাসন বিভাগের। যেহেতু সে শাসন পরিচালনা করছেন। যে কিন্তু যদি সেপারেশন করা হয়, মানে এদেরকে আলাদা করে দেওয়া হয়, তবে কি আইন বিভাগ খুব ভালোভাবে জনগণের স্বার্থে আইন তৈরি করতে পারবে। শাসন বিভাগ স্বৈরাচারী হয়ে উঠবে না। যদি ধরো তোমার বড় ভাইয়ের উপরে কি দেয়া রয়েছে বা বড় দাদার উপরে ক্ষমতা দেয়া আছে, সে সবকিছু করবে। ওকে, তাহলে সে তার স্বার্থটা একটু দেখবে, তাই না? সেই রকমই যদি শাসন বিভাগের উপরে এই সমস্ত দায়িত্ব দেওয়া হয় তবে সেটা সম্ভব হয়ে উঠবে না। হতে পারে শাসন বিভাগ স্বৈরাচারী হয়ে উঠবে, তাই না? এটাই বোঝাতে চাইছে। তো কি বলছে, যদি তাদের মধ্যে ক্ষমতার সেপারেশন করে দেওয়া হয় তবে কি হবে? স্বৈরাচারিতা কমতে পারে। ঠিক আছে, স্বৈরাচারিতা রোধ হবে। এছাড়া কি বলছে, সরকারি কাজে গুণাগুণ বৃদ্ধি পাবে। কিভাবে? সরকারি কাজে কিভাবে গুণাগুণ বৃদ্ধি পাবে? বলছে এই নীতি প্রযুক্ত হলে যে ব্যক্তি যে বিভাগের জন্য মানে এক্সপার্ট বা উপযুক্ত তাকে সেই বিভাগেই কি নিযুক্ত করা হবে। ফলে সরকারের কি কাজগুলির গুণগত মান খুবই সুন্দর হবে। বোঝা গেল? এবার আরেকটা যুক্তি দিচ্ছে যে দায়িত্বশীলতা বাড়বে। যেরকম ধরো শাসন বিভাগের উপরে কিছু দায়িত্ব দেওয়া আছে, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এবং তারা কি একটা পার্টিকুলার বিষয় নিয়ে তারা যেহেতু ধরো আইন বিভাগের উপরে আমরা আইন প্রণয়নের দায়িত্ব দিয়েছি, শাসন বিভাগের উপর শাসন করার দায়িত্ব দিয়েছি, তো কি হবে? কেউ বলতে পারবে না যে এই কাজটা ওর ছিল। ঠিক আছে, যেহেতু তাদের কাজ নির্দিষ্ট করে দেওয়া রয়েছে এবং তারা ফাঁকি মারতে পারবে না, তারা পার্টিকুলার বিষয়ে কি এক্সপার্ট হয়ে যাবে, তাই তো? এবং কি হবে? তারা নিজেদের কাজটা পুরোপুরি পূর্ণ করবে। আমরা একটু উদাহরণ হিসেবে বলি, দেখা হলো তোমার বাবা বা মা তোমাদের 3 ভাইয়ের মধ্যে কি দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব? দায়িত্ব দিয়েছে যে তুই আজকে বাজার করবি, বড় ভাইকে বলেছে। এবার মেজো ভাইকে কি বলেছে, যে তুই আজকে ঘরটা ঝাড় দিবি, এবং যে সবথেকে ছোট তাকে বলেছে তুই বিছানাটা গোছাবি। ওকে, তখন কি হচ্ছে?
ধরো এসে কোনো একজন করেনি, তো কি হবে? বাবা মা এসে কাকে বকবে? যে করেনি। যেহেতু ধরো বড় ভাইটা ওই বাজারটা করেনি, তাহলে কি হবে? বড় ভাইকে বকবে, মানে বড় দাদাকে বকবে, তাই না? কারণ কি? সে ওই কাজটা করেনি, অন্য দুজনের তো যা দায়িত্ব দেওয়া হচ্ছে তারা করেছে। এইভাবেই বোঝাতে চাইছে যে যদি তাকে একটা দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, সে জানে তার দায়িত্ব কতটা, তো সে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করবে, এটাই বোঝাতে চাইছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা বিপক্ষের কিছু যুক্তি দেখে নিই, যারা বিপক্ষে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে কথা বলেছে তারা কি বলতে চাইছে। দেখো, এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষেও অনেক কথা বলেছে অনেক রাষ্ট্রবিজ্ঞানী, যেই রকম এদের মধ্যে রয়েছে ব্লুমসলি, জে.এস. মিল, ফাইনার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ, ঠিক আছে? এবং তারা বলতে চাইছেন এই যে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এটা বাস্তবে প্রয়োগ করা সম্ভব নয়। কেন? বলছে এটা বাস্তবে প্রয়োগ করা সম্ভব নয়, কারণ হচ্ছে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ক্ষেত্রে এটা করা একেবারেই ঠিক নয়। কারণ গণতান্ত্রিক যে ব্যবস্থা, তার আসল ভিত্তি হচ্ছে পারস্পরিক সহযোগিতা, ঠিক আছে? যেরকম বলতে পারো পারস্পরিক সহযোগিতা, এখানে কি হবে? সহযোগিতা থাকবে না। কারণ কি? বলছে গণতান্ত্রিক ব্যবস্থায় যেরকম শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ প্রত্যঙ্গ সরি অঙ্গ প্রত্যঙ্গ কি কি করবে নিজেদের, যেরকম আমাদের চোখে যদি আমরা না দেখতে পাই, তবে আমরা হাঁটতে আমাদের অসুবিধা হবে, তাই না? তো তো আমাদের কি হচ্ছে? একে অপর, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একে অপরের উপর নির্ভরশীল। বলছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাতেও সেম জিনিস, যে প্রতিটা সরকারের বিভিন্ন বিভাগ একে অপরের উপরে কি নির্ভরশীল। যদি এবং সহযোগিতা করা উচিত, যদি না করে তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাটাই নষ্ট হয়ে যাবে। ওকে, নেক্সট আবার কি বলছে? এই জিনিসটা মানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এটা বাস্তবে প্রয়োগ করা কাঙ্ক্ষিত নয়। কারণ এটা যখনই বাস্তবে প্রয়োগ করা হবে, তখনই তিনটে বিভাগকে কি করতে হবে? আলাদা করতে হবে। যখনই আলাদা করা হবে, তাদের মধ্যে যে পারস্পরিক কি বলবো সহযোগিতা, সেই সহযোগিতা এখানে দেখা যাবে না, উল্টো কি সংঘর্ষ দেখা যাবে সবকটার মধ্যে। এই করিসনি কেন, ও বলবে এটা করিসনি কেন, ও বলবে এটা করিসনি কেন। বা দেখা গেল আইন বিভাগ কোনো কাজ করলো, ভুল কাজ করলো, ভুল নীতি প্রণয়ন করলো বা ভুল আইন প্রণয়ন করলো, অন্য বিভাগ যেহেতু কিছু বলতে পারবে না, সেক্ষেত্রে কি হবে? সংঘর্ষ দেখা দিতে পারে, ঠিক আছে? নেক্সট, ক্ষমতার অসাম্যর একটা কথা বলছে, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে ক্ষমতার অসাম্য দেখা যেতে পারে। আমরা সাধারণত এই যে তিন ভাইয়ের কথা বলছিলাম একটু আগেই, তিন ভাইয়ের বলতে সাধারণত কি বড় ভাইয়ের ক্ষমতায় অ্যাকচুয়ালি সব থেকে বেশি হয়ে থাকে, তাই না? সেই রকমই এই তিনটি সরকারের তিনটি আইন বিভাগের ক্ষেত্রে শাসন বিভাগ সব থেকে বেশি ক্ষমতা ভোগ করে থাকে। দেখো, যে আইন প্রণয়ন করবে সে কিন্তু কিছু করতে পারবে না, সেই আইন অনুসারেই যদিও শাসন বিভাগ শাসন করবে, তাই না? তো কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা যদি দেখি শাসন বিভাগের ক্ষমতাটাই কি হচ্ছে সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে, তাই না? শাসন বিভাগের ক্ষমতাটাই সব থেকে বেশি থাকছে। তো এই তিনটে বিভাগের মধ্যে কি হবে? ক্ষমতার অসাম্য দেখা দেবে। আবার কি, এই যে যারা বিপক্ষে কথা বলছে, তারা এটাও বলছে যে দায়িত্বহীনতার একটা আশঙ্কা থাকে। কিরকম? ওই যে আমরা একটু আগেই বললাম যে প্রতিটা বিভাগকে যেহেতু কিছু দায়িত্ব দেয়া রয়েছে, এবং সেই দায়িত্বগুলো অনেক ক্ষেত্রে কি হবে? পালন হবে না। কি বলবে? এই বিভাগ বলবে এই কাজটা ওই বিভাগের ছিল, মানে কি আইন বিভাগ বলবে এই কাজটা ছিল শাসন বিভাগের, শাসন বিভাগ কি বলবে এই কাজটা ছিল আইন বিভাগের, এবং এই দুটো বিভাগ কি করবে? বলবে এই কাজটা তো বিচার বিভাগের, আমি কেন করব? এরকম একটা ব্যাপার থাকে, ঠিক আছে?
যেরকম ওই ভাইদের ক্ষেত্রেই যদি আমি ধরি, বড় ভাইয়ের যে বাজার করা কাজটা ছিল, সেটা ছোট ভাই বলবে, যখন বাড়িতে এসে বাবা মা জিজ্ঞাসা করবে, ছোট ভাই বলবে ওটা তো দাদার কাজ ছিল, আমি কেন করব? এই যে দায়িত্বশীলতা থাকছে না। সেই রকমই আইন বিচার বিভাগের ক্ষেত্রেও এবং শাসন বিভাগের ক্ষেত্রেও সেম ঘটবে। তো তারা বলছে কি, যারা বিপক্ষে বলছে তারা বলছে দায়িত্বহীনতার একটা আশঙ্কা থেকে যায়। ঠিক আছে? এছাড়া কি আর কোনো যুক্তি দেয়া যায়? একাধিক যুক্তি দেয়া যায়। তো যেহেতু ৮ মার্কের আছে, আমরা আগে ৪ টে দিয়েছি, এই ৪ টে দিলাম, এনাফ। তো এর থেকে বেশি আর লেখার দরকার নেই। তো এবার উপসংহার একটা তো দিতে হবে বা মূল্যায়ন। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে উপরিউক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে আসলেও উম বাস্তবে প্রয়োগ করা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবে প্রয়োগ করা সম্ভব নয়। আর সম্ভব হলেও কাঙ্ক্ষিত নয়। ওকে? আর এই ক্ষেত্রে বলে রাখি, আমরা যে প্রথমেই বললাম যে উক্তি একটা আছে, কোশ্চেনটা দুভাবে আসতে পারে। একটা হচ্ছে উক্তির কথা বলেছি, আর একটা কি বলেছি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। যদি উক্তিটা আসে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা বাস্তবে প্রয়োগ করা সম্ভবও নয় এবং কাম্যও নয়, এই কোশ্চেনটা যদি আসে, তাহলে কি লিখবে? বিপক্ষেটা আগে লিখবে, তারপরে সপক্ষে লিখবে। ওকে? আর যদি এমনি সপক্ষে এবং বিপক্ষে এবং সপক্ষে আসে, তাহলে তোমরা যেইভাবে খুশি লিখতে পারো। আগে সপক্ষেও লিখতে পারো, পরে বিপক্ষেও লিখতে পারো। ঠিক আছে? কিন্তু দ্বিতীয় কোশ্চেনটা আসলে বিপক্ষেটা আগে লিখবে। ওকে? আশা করি বোঝাতে পেরেছি। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে, লাইক করে দিও, আর বন্ধুর কাছে শেয়ার আর সাবস্ক্রাইব। আলাদাভাবে বলার নেই, অনেকেই করে রেখেছো, কিন্তু অনেকে করোনি, তাদের জন্য বলছি। ওকে? তো চলো, আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে? তো চলো।